প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। আজকের বিষয়বস্তু হলো যে আজকের ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনা সরকারের পতনের পর স্পষ্ট করে ভারত খুব বেশি কথা কখনোই বলেনি। আমরা দীর্ঘ 13 মাস যাবৎ যা শুনছি তা হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কদিন পর পরেই বিভিন্ন কথাবার্তা বলছিলেন, যেমনটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হয়তো নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতানুগতিক যতটুকু বলা যায় ততটুকুই বলছে, যে মানে কি ওয়ার্ড যেটা যেটা সবচেয়ে বেশি আলোচিত ভারতের বক্তব্য সেটা হলো বাংলাদেশে নির্বাচনে জয়লাভ করে আসা পরবর্তী যে সরকার গঠন করা হবে সেই সরকারের সঙ্গে ভারত কাজ করবে এবং ভারত চায় একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তো এই 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 ঘুরে ফিরে আমরা এই সমস্ত কথাবার্তাই শুনতেছিলাম ভারতের পক্ষ থেকে। বলার অপেক্ষা রাখে না, নয়াদিল্লির সাউথ ব্লক বাংলাদেশ নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। সম্পর্কের যতটুকু অবনতি হয়েছে সেটা সরকার পরিবর্তনের পর ভারত কিন্তু কখনোই খুব জোরালোভাবে মুখ খোলেনি বা কোনো স্টেটমেন্ট দেয়নি আজ পর্যন্ত। যেটুকু স্টেটমেন্ট আমরা মাঝে মাঝে পেয়েছি সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলে গেছেন, কিন্তু সেইগুলি নিয়ে তেমন আলোচনাও হয়নি। আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বিশেষ করে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর তিনি তো ভারতেই আশ্রয় নিয়েছেন, নেওয়ার পর থেকে ভারত বাংলাদেশ নিয়ে একটু নীরবতাই বলতে গেলে পালন করছে। যদিও ভারতের মিডিয়াগুলি অতিরিক্ত প্রচার, অতিরিক্ত আমি বলবো অনেক বাড়াবাড়িও পর্যন্ত হয়েছে বা এখন পর্যন্ত হচ্ছে, যে বিষয়টিকে বাংলাদেশের মানুষ খুব স্বাভাবিকভাবে নেয়নি। এর কারণও আরেকটি হলো যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বিষয়টি যে স্বাভাবিক নেয়নি, খুদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘে এসে নিউ ইয়র্কেও তিনি একই কথা বলে গেলেন। তিনি বললেন যে ভারত আমাদের এই পরিবর্তন আমাদেরকে এই স্বাভাবিকভাবে নেয়নি, আর স্বাভাবিকভাবে নেওয়ার কথাও না। সেটা 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 অন্য ইস্যু। স্বাভাবিকভাবে কেনই বা তারা স্বাভাবিকভাবে নিবে? কারণ তারা পরিষ্কারভাবে আজকে একটি বিষয় তারা খুব পরিষ্কার ক্লিয়ার, মোটামুটি ভাবে ক্লিয়ারই বলা যায়, এবং এটা সরকারের খুবই ঊর্ধ্বতন মহলের একটি প্রতিক্রিয়া বলবো। সেটা হলো বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আজকে সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু আজকে খুব পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশে যে ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে খবরে তারা তারা অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেন এবং তারা চায় একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, সর্বদলীয় এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন, যে নির্বাচনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্য হবে। এমনই তাদের বক্তব্য, যেমনটি এর আগে একাধিকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনিও বারবার বলে গেছেন। তো এখানে একটি বিষয় খুব বিশেষ উল্লেখযোগ্য, যে ভারত কেন বেঁকে বসেছে। শেখ হাসিনা নেই তাই বলে কি ভারত বেঁকে বসবে? এটি কি অন্যতম কারণ, যে তা আগে শেখ হাসিনা তাদের উম, বলতে গেলে তারা তারা তাদের সঙ্গে একটা অতি সুসম্পর্ক ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের সঙ্গে আমি আমি সেটা আমার দায়িত্ব নিয়েই বলছি, যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের পররাষ্ট্র নীতির আলোকে একটি সুপ্রতিবেশী সুলভ দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সেই সম্পর্কটি গড়ে উঠবে। তা এর মাঝে আরেকটি বিষয়
খুবই গুরুত্বপূর্ণ যে ভারত কেন বারবার বাংলাদেশের বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে ভারত তার পশ্চিম সীমান্ত দিয়ে তাদের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সবসময় কোনো না কোনো ইস্যুতে দ্বিমত, যুদ্ধের হুমকি, মাঝে একটি যুদ্ধ হয়ে গেল অপারেশন সিঁদুর নামে, 3-4 দিনের একটি যুদ্ধও হলো। তো এই পরিপ্রেক্ষিতে ভারত এতদিন তার পূর্বাঞ্চলীয়, ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমানা রয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশটি একদিকে সমুদ্র আর প্রায় 3 দিকেই ভারত, এবং অল্প সীমানা আমাদের সঙ্গে রয়েছে প্রতিবেশী মায়ানমারের সঙ্গে। তো মায়ানমারের সঙ্গে সম্পর্কটাও বাংলাদেশের যে খুব ভালো, সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা বলবো না, সেটা অন্য একটি ইস্যু। আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আগেই ছিল। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে মানে সংঘের যে প্রধান মহাসচিব, তিনি বাংলাদেশে গিয়েছিলেন গত রমজানে, এবং তিনি রোহিঙ্গাদের সঙ্গে বসে ইফতার করেছেন। তখনই একটি প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল যে রোহিঙ্গারা ফিরে যাবে, কিন্তু হলোটা কি? মাত্র 2 সপ্তাহের ব্যবধানে যাওয়া তো দূরের কথা, আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিল। যাই হোক, জাতিসংঘের মহাসচিবের সেই সফরকে আমি মনে করব যে ব্যর্থ। এই কারণেই ব্যর্থ যে যে পরিস্থিতিতে সেই সময় একটি প্রক্রিয়া নিয়ে কথা বলা হচ্ছিল যে পর্যায়ক্রমে শরণার্থীরা ফিরে যাবে, রোহিঙ্গারা, কিন্তু যায়নি, উল্টা আরো এসেছে। এই কারণেই বলছি যে ওই সময় জাতিসংঘের মহাসচিবের যে সফর, সেই সফরকে আদৌ রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফিরে যাওয়া, সেটাই কি এজেন্ডা ছিল, নাকি এজেন্ডা ছিল পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওই যে রাখাইন প্রভিন্স নিয়ে যে ধরনের সমস্যা, বা আমাদের সেন্ট মার্টিন বা চট্টগ্রাম বন্দর, এসব নিয়ে যে এত আলোচনা, এত সমালোচনা, সরকারের অতি আগ্রহ, বা সরকারের এর নেপথ্যের পিছনে কি সরকারের এই যে পরিবর্তনেরও কোনো ধরনের শর্ত আরোপ ছিল কিনা, এখন এই বিষয়গুলি আলোচনায় আসতে পারে এবং আলোচনা হবেই। কারো তো আর চেপে ধরা যাবে না। এবং আমেরিকার একটা দীর্ঘদিনের ইচ্ছে, সেটা হলো যে বৈশ্বিক রাজনীতির যে প্রেক্ষাপট, ভারত মহাসাগর, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে ভারতের উপস্থিতি, সেখানে চায়নারও আধিপত্য মায়ানমারের উপর অনেক বেশি, সেটা আপনারা জানেন। তো সেই প্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার একাধিকবার মানুষকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছেন যে সেন্ট মার্টিন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, পার্বত্য চট্টগ্রামের করিডোর নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, কিন্তু বাস্তবে জিনিসটি আরো অনেক বেশি চিন্তার, অনেক বেশি উদ্বেগের, এবং এটা আস্তে আস্তে অনেক স্পষ্ট হচ্ছে, এবং এমনকি সাধারণ মানুষের কাছেও সেই বিষয়টি অনেক স্পষ্ট হচ্ছে। যাই হোক, বলছিলাম ভারতের রিয়াকশনটা কি। ভারতের রিয়াকশনটা এতদিনে যেটা পেলাম আমরা, আমাদের নির্বাচন যদি সত্যি সত্যি ডক্টর ইউনূস নির্বাচন দেন, যদিও এই নির্বাচন নিয়ে আমার অনেক ডাউট, আমি মনে করি না নির্বাচন হচ্ছে বা হবে। আর নির্বাচন যদি হয়, সেটা ওই শেখ হাসিনা স্টাইলে, শেখ হাসিনা এক এক স্টাইলে করেছে, তারা হয়তো অন্য একটা স্টাইলে করবে, নির্বাচন তো হইতেই পারে। কিন্তু এই নির্বাচনে কি আমাদের এই বিপ্লবের পরে আমাদের কাম্য, বা এই নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের ওই এই যে তত্ত্বাবধায়ক সরকার, তাদেরই এত নয় ছয় করার কারণটা কি? নির্বাচন নিয়ে কালক্ষেপণ তো কম হয়নি। ডক্টর ইউনূস তো অনেক ধরনের নাটকেই করেছেন। জনগণ ওনাকে চায়, জনগণ ওনাকে 5 বছর দেখতে চায়, 10 বছর দেখতে চায়, জনগণ ওনাকে যেতেই দিতে চাচ্ছে না। উনি আবার মাঝে একবার নাটকও করলেন, তিনি পদত্যাগ করবেন, কিন্তু আসলে করবেন না। তিনি পদত্যাগ করবেন, কাকে বললেন? বললেন নাহিদকে, নাহিদ ইসলামকে বললেন যে উনি পদত্যাগ করবেন, উনি চলে যাবেন। কিন্তু পরে আবার সকলে মিলে ওনাকে বলা হলো যে না না, নাহিদ বললো যে না, যেতে পারবেন না, থাকতে হবে।
নির্বাচন দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা দেখাতে হবে। যাই হোক, অনেক অনেক কথাবার্তাই হয়। তো যেটা ভারত প্রসঙ্গে যে জিনিসটা বলছিলেন, যে ভারত বাংলাদেশে গতকালকের যে স্টেটমেন্ট, ভারতের যে স্টেটমেন্ট আমরা বিক্রম মিশ্রির কাছ থেকে আমাদের সাংবাদিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে এলো, সেটা তারা পরিষ্কার করে একটি কথা বলেছে, সেটা হলো যে বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতা, অগ্রগতি এবং ভারতের অংশীদারত্ব যেগুলি বাংলাদেশে রয়েছে, বা বিশেষ করে এই অংশীদারত্বর অর্থ হলো যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার রে ভারতের অনেক কাজ, অনেক অনেক ধরনের কন্ট্রাক্ট বাংলাদেশ থেকে বিদ্যুৎ তারা নিচ্ছে। বাংলাদেশের সঙ্গে তাদের অনেক ধরনের চুক্তি, যদিও স্থলবন্দর চারটির মাঝে প্রায় দুটি বন্ধ, এখন দুটি ওপেন আছে। বাংলাদেশ থেকে বহু জিনিস ভারতে উত্তরাঞ্চলীয় যেটা বলে যে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলি, বিশেষ করে সেভেন সিস্টার বলে খ্যাত যে সমস্ত রাজ্যগুলো, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড সহ এই মিজোরাম, এই সমস্ত রাজ্যে বাংলাদেশের বিজনেস, বিশেষ করে প্রাণের বিজনেস, প্রাণ কোম্পানির বিজনেসটা ছিল অত্যন্ত ভালো সেখানে। তা আপাতত সেই বিজনেসটা সম্ভবত আগে যে পরিমাণ ছিল তার থেকে সেই পার্সেন্টেজটা অনেক কমে নেমে এসেছে। এবং বাংলাদেশ এবং ভারতের যে বাণিজ্যিক বৈষম্য, সেটা চিরদিনই অনেক লম্বা ইতিহাস। এবং বাংলাদেশের সঙ্গে সাময়িক ব্যবসাও যে খুব একটা বেশি হচ্ছে তা নয়। তবে এটাও খুব মজার ইনফরমেশন একটা আপনাদেরকে দিতে পারি, সেটা হলো শেখ হাসিনার লাস্ট এক বছর, শেষের এক বছরে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়েছে, সেই তুলনায় ডক্টর ইউনূসের 14 মাসের যে বাণিজ্য ভারতের সঙ্গে, তার 17% বেশি হয়েছে। যদিও ভারতের সঙ্গে বাণিজ্য না করার জন্য, ভারত থেকে ইলিশ না দেওয়ার জন্য, ভারতের কাছ থেকে চাল না কেনার জন্য, বিদ্যুৎ না কেনার জন্য কিছু সংখ্যক ইউটিউবার, বিশেষ করে এই যে আমাদের প্যারিসে বসা একজন, আমাদের আরেকজন ছায়া সরকার, আমি বলি ছায়া সরকার, ওই সরকারের আরেক প্রধান উপদেষ্টা প্যারিসে বসে আছেন, পিনাকি, পিনাকি কি জানি নামটা, পিনাকি, ছিলেন হিন্দু, এখন মুসলমান হয়েছেন, পিনাকি ভট্টাচার্য। আমি বলি যে এই এই ধান্দা ছেড়ে মুসলিম হয়েছেন, একজন ধর্মস্তারিত হইতেই পারে, ধর্মান্তরিত হওয়াটা কোনো অপরাধ না, কোনো পাপ না, এটা ওইটা হইতেই পারে। কিন্তু ভাই, নামটা চেঞ্জ করলে কি হয়? নামটা চেঞ্জ করেন, চেঞ্জ করে এই যে আপনি সারাদিন বক বক করতেছেন, করতে থাকুন, কে বলছে? আজকাল তারা কেউ গুরুত্বও দেন না। এই জন্য ওদের মাথা আরো বেশি খারাপ হয়ে গেছে। এই কারণে মাথা খারাপ হয়েছে যে তাদের কথা এখন শুনে না, কারণ তাদের কথা শুনলে কিন্তু আজ 14 মাসে কিন্তু দেশ অনেক রসাতলে গিয়েছে। এটি প্রতিটি এরিয়াকে আঙ্গুল দিয়ে দেখা যায় একেবারে স্পষ্ট ভাষে। আপনারা যদি দেখেন যে আজকে এই যে আমাদের ছাত্র সমাজ বা যে মাদ্রাসা ছাত্র বা মিডল ইস্টের যে কর্মরত যে সমস্ত শ্রমিকরা, প্রবাসীরা রয়েছেন, তারাই কিন্তু পিনাকির সবচেয়ে বড় ভিউয়ার। এবং ওদেরকে নিয়ে কিন্তু পিনাকি বিজনেস করে। ওর 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 যেহেতু এখন ভিউয়ার কমতেছে, ওর মাথাও এখন আর ঠিক নেই। দেখবেন যে পাগলের মতন প্রলাপ করে, সে পাগলের মতো বকে যাচ্ছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, যেগুলি দুজন পাশাপাশি বসে শোনাও যায় না, কোনো ভদ্রলোকের ভাষা হইতে পারে না। সে পাকিস্তান, বাংলাদেশ নিয়ে যে সমস্ত আপত্তিকর কথাবার্তা বলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে যা বলছে, তা শোনা যায় না। মানুষ 32 নম্বর ভাঙ্গার ঘটনাটি আপনারা জানেন। সে বোলডোজার দিয়ে 32 নম্বরকে ভাঙ্গা হলো, প্রথমে আগুন দিয়ে পুরানো হলো 5 আগস্টে, তারপর অবশিষ্ট যে বিধ্বস্ত 32 নম্বর ছিল সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সর্বশেষ যে প্রক্রিয়াটি করলো, সেটা পিনাকি প্যারিসে বসে সে সেই সেটা করেছে, এবং সেটার জন্য সে খুব গর্ববোধ করে। সে বলে যে আমি এটা করেছি। দেশে যাবে বলছিল, আজ পর্যন্ত সে দেশে যায়নি, এবং সে কোনদিন যাবে না। সে ভালো করেই জানে দেশে গেলে তার পিঠের চামড়া থাকবে না। হাড্ডি গুড্ডি নিয়ে আবার প্যারিসে ফিরে আসা তার দ্বারা হবে না। ও আবার চালাক আছে। ও আবার আরো 2-1 জন আমেরিকায় তাকে ওদেরকে তার সঙ্গী করছে। ওদেরকে ওদের তার নামটা বলার আগে ওদের নামটাও বলে আবার।
কারণ সে মনে করে যে সে সে কিন্তু মনে প্রাণে এখনো কিন্তু কতটুকু মুসলিম হয়েছে আমি জানি না। সে তো আসলে নাস্তিক ছিল। আর যদি মুসলিম হয়ে থাকে ওয়েল এন্ড গুড, হইতেই পারে, সেটাই আগে বলছি। যে আর দ্বিতীয় কথা হলো যে সে তো প্রতারণা করতেছে সবার সঙ্গে, সারাক্ষণ মিথ্যা কথা, সারাক্ষণ প্রতারণা। সে যদি মুসলিম হয়তো মুসলিম নাম নিতে অসুবিধাটা কি? সে তো বিয়েও করছে মুসলিম, সে বিয়েও করছে জামাতের, আমি তো বলি সে তো জামাতের জামাইবাবু। তো জামাতের জামাইবাবু হলেও তো অসুবিধা নেই। জামাত তো প্রকারান্তরে এখন ক্ষমতায় আছে, এবং তার কথা তো জামাতেই শুনবে। শুনুক না জামাতে তার কথা, অসুবিধা নাই তো, কোনো প্রবলেম নাই। কিন্তু নিজে তো নিজে থেকে তাকে অন্তত আরেকটু অনেস্ট হওয়া প্রয়োজন, এই কারণেই যে সে যা তা তাই তার করা উচিত। সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে মুসলিম নাম নেওয়া দরকার। এবং নাম, এবং আমি তো এটাও এর আগেও আমি বলেছি যে ওর তো অত লুঙ্গি খুলে চেক করা দরকার যে আসলে সে মুসলিম হয়েছে কি হয়েছে না। আজকে পিনাকি যে সমস্ত মিথ্যাচার করতে, ওই দিন একটা মিথ্যা কথা শুনলাম তার। সে কি বললো, সে কিভাবে বাংলাদেশ ছাড়লো, কিভাবে হলো, কিভাবে ছাড়লো বাংলাদেশ? সে বলল বাংলাদেশ থেকে সে পালিয়ে থাইল্যান্ডে গেল, থাইল্যান্ড থেকে প্যারিসে আসলো। আরে বাবা, বাংলাদেশ থেকে থাইল্যান্ড তো সে সাঁতরায় যায়নি, বাংলাদেশ থেকে থাইল্যান্ড সে ইয়ারেও যায়নি। সে এই যে সারাদিন ভারত 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 করে, এই তার প্রিয় ভারত দিয়েই কিন্তু সে থাইল্যান্ডে গেছে, সে ভারতে গেছে। সেখানে গিয়ে 2 নম্বরই পাসপোর্ট বানিয়েছে। তাকে ভারতে কে পাস পাস করে দিল? এই যে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, সে তাকে দালালের মাধ্যমে ভারতে পাঠায়। ভারতে গিয়ে সে প্রভাবশালী কিছু লোকদেরকে হাত করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সে থাইল্যান্ডে যায়। থাইল্যান্ড থেকে পরে প্যারিসে গিয়েছে একটি এনজিওর মাধ্যমে, এটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ইসেতে সে দেশে থাকতে পারে। দেশে সে কি করছিল আপনারা সবাই জানেন। সে সে দেশে সে প্রতারিত তার নামে কেস ছিল। সে অনেক মানুষ খুন করছে, সে অনেক ধরনের দান্দাবাজি করছে, বাটপারি দান্দাবাজি সবকিছু করে। যখন দেখলো যে শেখ হাসিনা সরকারের ইসেতে ধরা পড়লো, যখন দেখলো যে তার জেলখানায় যেতে হবে, সে খুব সতর্কিতভাবে গা ঢাকা দিল, ভারতে গেল। এই যে বললাম আপনাদেরকে, সে সারাদিন ভারতে গালিগালাজ করে, আর ভারত দিয়েই তার প্রাণ বাঁচায়। 71-এও তাই করেছিল। 71-এ তার পুরা এন্টায়ার ফ্যামিলি, তারা তার প্রিয় পাকিস্তানিরা তারে রক্ষা করেনি, তার মা বাবাকেও রক্ষা করেনি, তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। ওই ইসেতে শিলিগুড়িতে ছিল, শিলিগুড়িতে মুক্তিযুদ্ধে 71 সালের 9 মাস ওইখানে ছিল সে। এই হলো পিনাকি ভট্টাচার্য, সারাক্ষণ মিথ্যা কথা, সারাক্ষণ আজগুবি সব কাহিনী, মানুষকে নয় ছয় বোঝানো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নাকি একবার বলে 2000 মারা গেছে, একবার বলে 20,000 মারা গেছে। এই ধরনের আপত্তিকর রাষ্ট্রদ্রোহী কথাবার্তা সে দিব্যি বলে যাচ্ছে প্যারিসে বসে। এই গত সপ্তাহ প্যারিসে তার কি বলে, মানে আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠন মিলে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলি সেখানে তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করছে, বা এগুলি চলতেই থাকবে, এগুলি বিষয় না। অ্যাজ লং অ্যাজ ডেমনস্ট্রেশন যদি পিসফুল হয়, তো বিদেশিরাও এগুলি কেয়ার করে না। যেমন আমাদের ডক্টর ইউনূস আসলো, এখানে অনেক ডেমনস্ট্রেশন হলো, ডিম নিক্ষেপ হলো, মারামারি হলো, বিএনপি আওয়ামী লীগের মাঝে অ্যারেস্ট হলো, আবার ছেড়ে দিল। আওয়ামী লীগও অ্যারেস্ট হয়েছে, বিএনপিরও লোকজন অ্যারেস্ট হয়েছে। তো এই এই সমস্ত উন্নত দেশগুলিতে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যে কোনো লোকের কথা বলার অধিকার আছে। শান্তিপূর্ণ উপায়ে যদি কোথাও বিক্ষোভ প্রদর্শন হয়, তারা কখনোই বাধা দেয় না। 1 2 3 সেটার অনুমোদন মিলে সে যে জায়গায় হোক, এটা হোক ভারতীয় এম্বাসির সামনে, হোক হোয়াইট হাউসের সামনে, হোক জাতিসংঘের সামনে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন কোনো ধরনের সমস্যা অন্তত এই সমস্ত গণতান্ত্রিক দেশগুলির তে নেই। এখানে যে গণতান্ত্রিক সোসাইটি, সেই সোসাইটিতে এগুলি ওয়েলকাম। যে কোনো ব্যক্তি, যে কোনো তার ভিন্ন মত সে পোষণ করতে পারে। প্রিয় দর্শক, যে বলছিলাম যে ভারতের কথা, কথা প্রেক্ষিতে কথা কথা আসে, এই জন্যই বললাম যে ওই ওই পিনাকি নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, একেবারে ইচ্ছে করে না। আর আর কত বলবেন? একেবারে আমাকে অনেক লোকে ফোন করেও বলে যে দাদা আর দরকার নেই, বাদ দেন, ও এই বেহায়ার কিছু হবে না।
আমি তো ওকে বলি যে ও কমেডি করে না কেন, ও তো সার্কাস করতে পারে ভালো। ও ও ও তো ফ্রান্সে অনেক কমেডি ক্লাব আছে। ওই কমেডি, সে যে পয়সা ইনকামের ধান্দা করে নিজের চরিত্রকে বিকিয়ে দিচ্ছে, তো বদমাইশ সে। সে তো প্যারিসে সে করতে পারে, কি বলে আপনার, কমেডি করতে পারে। আপনারা দেখবেন তার চেহারাতে, প্রথমত তার চেহারা দেখলে লাগে তার পাকিস্তানি, বাঙালি তো একেবারেই মনে হয় না। দ্বিতীয়ত তার চেহারা যদি দেখেন, দেখবেন যে তাকে আগে দেখেন ভয় করে। অনেক অনেক লোক কিন্তু ভয়, আমাকে অনেক লোক বলছে যে ওর চোখগুলি দেখলেই তো ভয় করে। ও যে একটা বদমাইশ, তার চোখগুলিতেই বোঝা যায়। 3 ইঞ্চি না 5 ইঞ্চি, এটা নিয়ে আমি বিচলিত নই। আমি বিচলিত এই কারণে যে ও আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে। ও আমাদের দেশকে ধ্বংস করার পায়তারা করতেছে। নাম্বার ওয়ান, দেশপ্রেমিক হইয়া ছাত্র ইউনিয়ন করে, কমিউনিস্ট পার্টি করে, এখন সবচেয়ে বড় দেশদ্রোহী সে হয়ে দাঁড়িয়েছে। তো যায় না কেন দেশে? ওই গত সপ্তাহে নাকি শুনলাম সে দেশে যাবে। তো আমি মনে করি তার দেশে যাওয়া উচিত। দেশে গেলে তাকে ইউনূস সরকার তাকে হয়তো ইসে বানাবে, উপদেষ্টা বানাবে। যাক না, স্বাস্থ্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট একবার তো 279 জনকে মেরে আসছে, আবার গিয়ে আরো কিছু লোক মেরে আসুক। তার কাজই তো এটা। তার একটা জিনিস ছাড়া পিনাকি আর কোনো কিছু বোঝে না, সেটা কি জানেন তো? টেকা টেকা, ওই যে ও বলে না টেকা টেকা, ওই টাকা ছাড়া আর কিছু সে বোঝে না। যাতে চতুর্দিক থেকে সে টাকা পাচ্ছে। সে তো গুগলের টাকা না, সে তো আরো অনেক দিক থেকে টাকা পাচ্ছে। আপনার অবাক হয়ে না, সে যদি ভারতের রোয়ার কাছ থেকেও টাকা পায়। ওর বহুমুখী দান্দা, ওর বহুমুখী পরিকল্পনা। ওর নাকি আবার লেখক। কি, কিসের লেখক? দেখুন, একজন লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাকে তার মিনিমাম তার চরিত্রটা থাকতে হয়। একজন লেখক সে যখন চিন্তা করবে আমি তার একটা বই, সম্প্রতি একটা বইও পড়লাম। সে কি ভাই, আমি তো অনেক বই পড়ি, বাংলাদেশে আমাদের বিখ্যাত অনেক লেখক আছে। আমি তার একটা বই, কি জল পড়ি না ফুল পড়ি কি জানি, একটা ছোট্ট একটা চটি বই, কিছুদিন আগে এই বইটা আমি দেখলাম, কয়েকটা পৃষ্ঠা পড়লাম। আমার কাছে এমন কোনো লেখক তাকে মনে হয়নি। এই ক্লাস 4-5-এর বাংলায় যে যে সাহিত্য তিনি লেখছেন ফুলপরি না জলপরিতে, ওইটা আমি লক্ষ্য করেছি, এবং এটা আমি কয়েকটা পৃষ্ঠা পড়েছি। আমার কাছে এমন কোনো কিছু মনে হয় নাই। বাংলাদেশের মানুষের কাছে উনি অনেক কিছুই হইতে পারে। যে সমস্ত লোকজন কিচ্ছু বুঝে না, মাদ্রাসার ছাত্র আর ইসের মিডল ইস্টের শ্রমিক, ওরা যদি তাকে মনে করে যে সে মাইকেল মধুসূদন দত্ত মনে করতে পারে, কিছু আসে যায় না। আপনারা যদি সময় পান, তার বইগুলি মাঝে মাঝে পড়বেন। অধিকাংশই নকল, অন্যদের কাছ থেকে নকল করা। তার ইসে বসে বসে সে এই কাজটাই সে করে। দেশেও সে এই কাজটাই করতো, সে দেশেও সে এই কাজটাই করছে। যাই হোক, ওরে নিয়ে আমি অনেক বলছি, তা আর ওকে নিয়ে বলতে চাই না। তো ভারত প্রসঙ্গটা আবার বলি এই কারণে যে কেন ভারত, এখানে একটা পরিষ্কার কথা তারা বলছে, আঞ্চলিক যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার প্রতি ভারতের সবচেয়ে বড় নজর। এই কারণেই আমি আগেই বলছি যে ভারতের পশ্চিমাঞ্চলে যে পাকিস্তান তাদের চিরশত্রু, পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধ অবস্থা, এটা নতুন কোনো কিছু না। ইদানিং তো এটা আরো অনেক বেশি বেগবান হয়েছে। আর পাকিস্তান, আমাদের দেশের সরকার পরিবর্তনের পরে পাকিস্তানের সাথে যে মাখামাখি, এই জিনিসটা ভারতকে অস্বস্তিতে রেখেছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে পাকিস্তানের সাথে যে আগে শেখ হাসিনার আমলে মাখামাখি ছিল না, এটা কিন্তু একেবারেই ভুল। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যানের কথা বলি। শেখ হাসিনার আমলে তাদের এত আসা যাওয়া ছিল না, কিন্তু পাকিস্তানের সাথে বাণিজ্য বন্ধ ছিল না। পাকিস্তানের সঙ্গে কোনো দিন শেখ হাসিনার 14 বছরে পাকিস্তানের সঙ্গে কখনোই বাণিজ্য বন্ধ ছিল না। এবং পাকিস্তানের সঙ্গে আগে যে শেখ হাসিনার আমলে যে বাণিজ্য ছিল, তার চেয়ে বরং, সেটা আমি একটা কম্পেয়ার করে একটা জিনিস আপনাদেরকে বলি। ভারতের সঙ্গে যে বাণিজ্য, সেটা যদি ভারতের সঙ্গে ধরা যাক বাণিজ্য ছিল 100 ভাগ, অ্যাজ ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ বলছি। আর পাকিস্তানের সঙ্গে কি ছিল? 70%। তো ছিল না কোত্থেকে? পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কখনো বন্ধ হয়নি ভারত এই বাংলাদেশের, ইভেন তো শেখ হাসিনার আমলেও। কিন্তু এগুলি ভুল ব্যাখ্যা দেওয়া হয়। যে জিনিসটা শেখ হাসিনার আমলে ভিজিবল ছিল না, আমরা দেখতে পেতাম না, সেটা হলো রাষ্ট্রীয় লেভেলের কূটনৈতিক সম্পর্কের বা ইসেতে যে ঘন ঘন আসা যাওয়া, এই সমস্তগুলি তখন ছিল না।
এটা হয়তো শেখ হাসিনারই আরেকটা পলিসি ছিল, সে হয়তো ভারতকে এই জিনিসটা, পাকিস্তানের প্রতি প্রেমটা হয়তো ভিতরে রেখেছেন বা তো বাইরে দেখাইতে চান নাই। এখন গভর্নমেন্ট যে সরকার পরিবর্তন হয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে প্রেমটাকে আর রেখে ঢেকে চলতে চাচ্ছে না তারা, এই জন্য আমরা দেখতে পারতেছি। আর শেখ হাসিনার সময় শেখ হাসিনা ভিতরে ভিতরে প্রেম করেছে, ভারতকে বুঝিয়েছে যে পাকিস্তানের সাথে এরকম এরকম আমাদের এত মাখামাখি বা এত প্রেম নেই। অথচ আমি আবার বলছি, শেখ হাসিনার আমলে ভারতের এবং পাকিস্তানের সঙ্গে যে বাণিজ্য, সেই বাণিজ্য ওই দেশের যে খুব বেশি পার্থক্য ছিল না। আপনারা পরিসংখ্যান দেখে নিতে পারেন। শুধু যে জিনিসটা ছিল না, কূটনৈতিক লেভেলে, উপর লেভেলের নেতাদের এত আসা যাওয়া ছিল না। তো প্রিয় দর্শক, এই জন্য বলছি যে ভারতের মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সঙ্গে শুধু বাণিজ্য করবে তাই কিন্তু না। ভারতের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ সীমান্ত নিয়ে, সেটা হলো নিরাপত্তা। কারণ আপনারা জানেন যে ভারতের সেভেন সিস্টারের এখানে অনেক ধরনের গন্ডগোল আছে, যেমন নাগাল্যান্ডে বলেন, মণিপুর বলেন, মিজোরাম বলেন, আসামেও ছিল আগে উলফা। উলফা নেতা তো আমাদের দেশেই ছিল, পরেশ বড়ুয়া, যে শেখ হাসিনার আমলে এটি ভারতের হাতে তুলে দেওয়া হয়। তো বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয়, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান হয়, তো ভারত উদ্বেগ প্রকাশ করবে। এবং এটা করবে না শুধু ভারতের, সারা পৃথিবী জুড়ে বলে বেড়াবে। কারণ এটা তাদের জন্য নিরাপত্তার হুমকি। এই জিনিসটাই ভারতের, আমি মনে করি না যে বাংলাদেশের মতো দেশের সঙ্গে ভারতের বাণিজ্য না থাকলে, ভারতের যে ইকোনমি, ভারত যে ভাবমূর্তি সারা পৃথিবীতে, ভারত যে শক্তি, বাংলাদেশের মতন এমন আর 10টা দেশের সঙ্গে ভারতের বাণিজ্য না থাকলেও কিছু আসে যায় না। এটা ভারতের অর্থনীতিকে কোনোভাবেই আঘাত করবে না। কিন্তু ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব একটি মাত্র কারণ, সেটা হলো সিকিউরিটি রিজন। ভারতের সাথে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হলে সে জঙ্গিবাদের প্রভাব পড়বে ভারতে। এই কারণেই পড়বে, ভারতের অন্তত এই 7টি রাজ্য এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এমনিতেই ইলেকশন আসছে। পশ্চিমবঙ্গে এমনিতেই বলা হয় যে প্রচুর বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে ইসে আশ্রয় নিয়েছে বা সেখানে কাজ করছে, সেখানে নাগরিকত্ব নিচ্ছে। এই ধরনের ঘটনা অনেক, হাজার হাজার বুড়ি বুড়ি আপনি আপনি খুঁজে পাওয়া যাবে। এই, তো এই যদি হয়, বাংলাদেশ থেকে যদি এইভাবে লোকজন ভারতে আসে, তাহলে বাংলাদেশের লোকজন যদি আসে, তো ভারত তো তার উদ্বেগ প্রকাশ করবেই। এক, দ্বিতীয়ত এর সাথে আসতেছে রোহিঙ্গারা, এরপরে আসতেছে জঙ্গিরা। এবং এমনও হইতে পারে, ধরা যাক এটা তো এরকম যে আগে যখন আইএসআই ছিল ইয়েতে, মানে মিডিল ইস্টে, বাংলাদেশের ভিতরে এটা কিন্তু ট্রেনজিট, যে হিউম্যান ট্রাফিকিং যেটা, মানুষের আসা যাওয়া, সেটা কিন্তু ভারতের উপর দিয়েই কিন্তু আফগানিস্তান হয়ে, পাকিস্তান আফগানিস্তান হয়ে, ইরান, তারপর ওই এখানে গেছে। এখানে কিন্তু বহুত লোককে, তখন আইএসআই এ যখন বহুত লোককে কিন্তু বাংলাদেশের অনেক কোমলমতি কম বয়সী ছেলেদেরকে ওখানে পাওয়া গেছে। অনেকে আর্থিক সাহায্যের ওই ইসের জন্য, হতদরিদ্র, তাদের বাচ্চা কাচ্চা বড় হয়েছে, স্কুলে যায় না, দেশে কাজ পায় না, তারা চলে গেছে ওইভাবে। যে যে আমাদের দেশ থেকে যারা মিডিল ইস্টে যায়, আপনার সবাই কি আর লিগেল পথে যায়? তা আমাদের তো স্থল পথ আছে, সে স্থল পথে যাচ্ছে। এটাও ভারতের একটা ভীষণ কনসার্ন। এই কারণেই যে তারা রিসেন্টলি কাশ্মীরে পর্যন্ত তারা রোহিঙ্গাদেরকে পাইছে। বেঙ্গালুরে পাওয়া গেছে, বোম্বেতে পাওয়া গেছে, সেই গুজরাটে পাওয়া গেছে। তো বাংলাদেশ নিয়ে, মানুষ নিয়ে, বাঙালি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য যতটুকু বিচলিত না, তার চেয়ে বেশি বিচলিত কেন্দ্রীয় সরকার। কারণ তারা পশ্চিমবঙ্গে যাওয়ার পরে তারা স্প্রেড হয়ে যায়। তারা বিভিন্ন যে, ওই যে বললাম যে কাশ্মীরে চলে যায়, ইসেতে চলে যায়। ইদানিং আপনারা জানেন বোধহয়, পুশিন হচ্ছে অনেক, অনেককে ব্যাক করতেছে ইসের থেকে বা ভারত থেকে। সেটাও এক ধরনের, এর মাঝে অনেক লোক আছে যেগুলি দীর্ঘদিন যাবৎ, 50 বছর, জেনারেশন টু জেনারেশন তারা ভারতে বসবাস করছে, কিন্তু তাদেরকেও পাঠানো হচ্ছে। এই যে নিউ কামার, যারা যারা নতুন গিয়েছে সেখানে, তাদের সঙ্গে সঙ্গে অনেক পুরান লোকদেরকে পাঠানো হচ্ছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে, যে অনেকেই জেলে জেলে দেওয়া হচ্ছে। আমি তো একটা খবর শুনে খুবই মানে বিচলিত হয়েছিলাম, যে সেটা হলো যে একজন প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত দিল্লি, না বোম্বে থেকে, হ্যাঁ বোম্বের হসপিটাল থেকে একজন মানে প্রেগনেন্ট মহিলা
তিনি যাকে পুলিশ গ্রেপ্তার করে, বাংলাদেশি বলে গ্রেপ্তার করে তাকে হসপিটালে গেছিল। ভদ্রমহিলা বাধ্য হয়েছে, যে কি কারণে জানি না, বাধ্য হয়েছে হসপিটাল থেকে পর্যন্ত পালিয়ে যেতে, একজন গর্ভবতী মহিলা। তো এই সমস্ত বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ভারত তার যে বিষয়টা দেখবে সেটা হলো, ভারত এখন তার যে পলিসি, এবং আমার মনে হয় এই পলিসি কিন্তু তার শেখ হাসিনার আমলেও ছিল। কিন্তু ভারতের সবচেয়ে যে ভুল ছিল ভারতে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি, ভারতের সেটাই বলছিল যে ভারতের পলিসি হওয়া উচিত, বাংলাদেশে যখন যে সরকার, সেটা হোক জামাত হোক বিএনপি হোক, উম, মানে অন্যান্য ইসলামিক দল হোক, জাতীয় পার্টি হোক, ভারতের সকলের সঙ্গে সম্পর্ক রাখে ভারতকে চলতে হবে। ভারত একতরফা আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনা, এটাই ভারতকে বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি ঘৃণার, বা মন থেকে ঘৃণা করার যে যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি হয়েছে, একমাত্র কারণ হলো সেটা। আমি মনে করি যে ভারত হয়তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং চিন্তা করবে। কিন্তু গতকালকের যে মিটিংটি সাউথ ব্লকে হয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই মিটিং এর সূত্র ধরে এইটুক বলতে পারি যে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেই নির্বাচন ভারত চাচ্ছে অন্তর্ভুক্তিমূলক, সব দলের অংশগ্রহণ। আমি জানি না এই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন ভারত দেখতে চায়। দ্বিতীয় যে বিষয়টা বলছি, সবকিছুর টপে একেবারে উপরে যা রাখতে হবে তা হলো ভারতের সিকিউরিটি। ভারত তার সিকিউরিটি দেখবে, তার নিরাপত্তাটা তার জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ আপনারা জানেন যে ভারতীয় যে 30 কোটি থেকে 40 কোটি মুসলিম আছে, ভারতীয় মুসলিম। তো তাদের তাদের তো এমনিতেই প্রেশার আছে, তাদের এমনিতেই তো তাদের উপর অনেক প্রেশার। এবং এই ভারতীয় মুসলিমরা কিন্তু আজ পর্যন্ত, আমি আরেকটি পরিসংখ্যান আপনাদেরকে দিই, সেটা হলো যে বাংলাদেশ থেকে যে পরিমাণ হিন্দুরা এখনো ভারতে যায়, ভারত থেকে কিন্তু ভারতে জন্ম, 47 সালে যারা ভারতে যে ছিল, তাদের পরম্পরায় যারা ছিল, তারা কিন্তু এখনো আছে, তাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তারা আছে। ওরা কিন্তু কেউ পাকিস্তানেও যায় না, বাংলাদেশেও আসে না। আপনারা দেখুন তো, আমাদের বাংলাদেশে ভারত থেকে কোনো মুসলমান কি বাংলাদেশে আসছে? ন। ওদেরকে উল্টা পয়সা দিলেও যা বাংলাদেশে আসবে না। তারা ভারতীয় হিসাবেই, ওরা দেশপ্রেমিক, ওরা ভারতীয় হিসাবে প্রাউড ফিল করে, গর্ববোধ করে। আর আমাদের দেশে হিন্দুরা চলে যায় কেন? তারা দেশপ্রেমিক না? অফকোর্স তারা দেশপ্রেমিক, কিন্তু তারা যায় কেন? নিরাপত্তার অভাবে তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়। আপনি তার সম্পত্তি গ্রাস করবেন, আপনি তাকে ভয়ভীতি দেখাবেন, আপনি তার মেয়ে স্ত্রীর প্রতি দৃষ্টি দিবেন, তার নাবালক মেয়েকে আপনি জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করবেন। এই ধরনের অহরহ এই সমস্ত ঘটনা ঘটছে, বিশেষ করে ডক্টর ইউনূসের আমলে অনেক ঘটেছে। আরেকটি কথা আমি বলি, ওটাই বাস্তব। বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দল, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, সকলেই সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে। তার সিংহভাগ কিন্তু আওয়ামী লীগ, সেটাও আমি বলে রাখি। আওয়ামী লীগের গত 14 বছরে যত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, যত হিন্দু বাংলাদেশ ত্যাগ করেছে, তা বিএনপি এবং জাতীয় পার্টির আমলে তা হয়নি। এক, আওয়ামী লীগের ঘরানার যে লেখক, গবেষক আবুল বারাকাত, তিনি কিন্তু একটি বইয়ে লিখেছেন যে 30 বছর পরে বাংলাদেশে হিন্দু নাও থাকতে পারে। আপনাদেরকে হিন্দু দেখতে হলে বাঙালি মুসলমানদের হয়তো মিউজিয়ামে যেতে হবে। এটা কিন্তু আবুল বারাকাতের কথা। প্রতিদিন শেখ হাসিনার আমলে প্রতিদিন 5,000 থেকে 10,000 লোক ভারতে গিয়েছে। না হয় 19% 71 সালে ধর্মীয় সংখ্যালঘু ছিল, আজকে 9% এসে দাঁড়িয়েছে। যে ধরা যাক, বাংলাদেশে যদি 7 কোটি থেকে লোক, আজকে আমরা 18 কোটি হই, মুসলিম হিন্দু বাড়ে নাই কেন? তো হিন্দু যদি 19% থাকে, তো হিন্দু তখন 25-30% হওয়ার কথা ছিল। বাংলাদেশের যদি লোক সংখ্যা যদি 18 কোটি হয় ধরা যাক, 18 কোটি হলে হিন্দু কত, কত 71 সালে কত কোটি ছিল? 1-1.5 কোটি। তো 1.5 কোটি তো হিন্দু জাম করে 3 কোটি হওয়ার কথা, নিশ্চয়ই হয়তো 3 কোটি আছে।
বা এর মধ্যে অনেকে চলে গেছে। আর বাংলাদেশের সেন্সার তো কখনো রাইট কথা বলে না, সবসময় কম, হিন্দুদেরকে কম দেখানো হয় যাতে পার্সেন্টেজটা কম। অনেক ধরনের নাটক হয়, অনেক ধরনের নাটক, সেই নাটক শেখ হাসিনার আমলে হয়েছে। সেটার জন্য আপনি তারেক রহমানকে আর জামাতে দোষারোপ করে লাভটা কি? এরশাদের আমলে হয় নাই, এরশাদ রাষ্ট্রধর্ম করে নাই, রাষ্ট্রধর্ম এরশাদ করেছে। বাঙালি মুসলমানরা কি রাস্তায় নেমে বলেছিল এরশাদকে যে ভাই আপনি, আমাদের সব আছে, আমরা শুধু একটা রাষ্ট্রধর্ম দেওয়া আমাদেরকে? বলেনি তো। এগুলি শেখ হাসিনার কাছে কেউ বলছিল 560টা মসজিদ বানিয়ে দেওয়ার জন্য? না, বলেনি, কেউ বলেনি। রাস্তায় মানুষ কি মানুষ ভাতের জন্য, চাকরির জন্য, বৈষম্য দূর করার জন্য মানুষ রাস্তায় নেমেছিল। কেউ মসজিদ বানানোর জন্য রাস্তায় নেমেছিল? ন। কিন্তু শেখ হাসিনা মসজিদ বানাতে, কিন্তু এই মসজিদ বানিয়েও রক্ষা পেলেন না, এটাই সবচেয়ে দুঃখজনক। এটাই সবচেয়ে ব্যাড পার্ট শেখ হাসিনার জন্য। যাই হোক, আমি যে ভারত প্রসঙ্গে বলতে গিয়ে অনেক কথা আগেই বলছি যে অনেক সময় হয় কি যে কান টানলে তো মাথা আসে। সেই প্রেক্ষিতে অনেক কথা কথা বললাম। যে ভারতের দুটো পয়েন্ট, আমি দুটো পয়েন্টে আপনাদেরকে বলছি। এক, আমি আবার বলি, একেবারে শেষ পর্যায়ে আবার বলছি, ভারত তার দেশের নিরাপত্তা চায়। বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ দের উত্থানে এবং ওরা ভারতে আসবে, সেটা ভারত কখনোই চায় না। আর দ্বিতীয়ত, ভারত চায় বাংলাদেশ একটি স্থিতিশীল সরকার। সেই স্থিতিশীল সরকারে সকল দলের গ্রহণযোগ্যতা এবং সর্বদলীয় পার্টিসিপেশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। তবে আমি এই কথাও বলি, আমি আগেও বলছি, আবার বলবো, ভারতের পলিসি আরো চেঞ্জ হওয়া উচিত। যেটা হওয়া উচিত, বাংলাদেশের সঙ্গে সমতা ভিত্তিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, সীমান্তে শান্তি রক্ষা করা, এবং বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় আসবে, হোক জামাত, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, ভারতকে যখন যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে চলতে হবে। কোনো বিশেষ দলকে প্রাধান্য দিয়ে ভারত যখন চলবে, বাংলাদেশের মানুষের মনে খুব আরো 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 অনেক বড় হবে। বাংলাদেশে ভারত বিরোধী যে আগুন জ্বলছে, পিনাকিদের মতন লোকজন যে আগুন ছড়াচ্ছে, সেই আগুন হয়তো আরো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। তাই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ভারতের স্বার্থেই, সেই বিষয়টি ভারতকে বিবেচনা করতে হবে, বিবেচনায় রাখতে হবে। সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এখন এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।